আমাদের তো নখদর্পণে বামফ্রন্ট সরকার 11তে চলে যাওয়াতে 16 সালে এসে দেখলাম আমাদের ডিএ এর ব্যবধান হচ্ছে 50%। 8 কিস্তি দিয়ে বাকি পড়ে রয়েছে। আমরা কর্মচারী সভা আন্দোলন করছি, আমাদের উপর অ্যাটাক হচ্ছে। তখন আমরা বাধ্য হয়ে আমরা ট্রাইব্যুনালে যাই। তার আগে আমরা নোটিশ দিই চিফ সেক্রেটারিকে। আগস্ট মাসের 16ই আগস্ট, ঠিক আছে। এবং 2016 সালের আগস্ট মাসে দিই এবং 1 মাসের মধ্যে যদি ওই দিয়ে যদি নামিতি নোটিশ করে একদম সেই দিন। আচ্ছা, সেই দিন তারপরে সেখান থেকে আমরা জানি আমাদের চিঠি তো আপনার প্রাপ্তি স্বীকার করে না, রিপোর্ট মানে কোনো ইনফরমেশন পাইনি আমরা। তখন আমরা মামলা করলাম এবং ট্রাইব্যুনালে, কারণ আমাদের তো ট্রাইব্যুনালে করতে হয়, ট্রাইব্যুনালে করলাম। তখন সেই বেঞ্চে ছিলেন মাননীয় নভেম্বর মাসে করলাম, করে ডিসেম্বর মাসে একটা মেনশন হিয়ারিং করলাম। আমরা সেটা ডেট পেলাম আপনার 16ই ফেব্রুয়ারি 2017 মাননীয় বিচারপতি টি.কে. তালুকদার এবং এম.এন. চন্দ্রের বেঞ্চে। 16ই ফেব্রুয়ারি 2017 একটা দিন হিয়ারিং এ। সেদিন আমাদের হয়ে হিয়ারিং এ ছিলেন আমাদের যে আইনজীবী সর্দার আমজাদ আলী। ঠিক আছে, সেটা আমি পরে একদিনে হিয়ারিং হয়ে গিয়েছিল। হ্যাঁ, বললো যে সরকারের ইচ্ছার উপরই দিয়ে দেওয়া মানে নির্ভর করে। আমি একটু রিপিট করছি আপনার কথাটা। 16ই ফেব্রুয়ারি 2017 ট্রাইব্যুনালে প্রথম টি.কে. তালুকদার এম.এন. চন্দ্রর বেঞ্চে হিয়ারিং এ রায় হয়েছিল। একদিনই হিয়ারিং হলো, একদিনই বলে দিল এটা একদম সেদিনই রায় দিয়ে দিল সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। এবং আপনারা সবাই জানেন যে 1 মাসের মধ্যে যদি আমরা এরপরে যেহেতু 1 মাসের মধ্যে আমাদেরকে উচ্চ আদালতে গিয়ে অ্যাপিল মামলা করতে হবে এবং সেটা ঠিক 1 মাসের পরে আমরা ওই 15ই মার্চ আমরা সেখানে গিয়ে অ্যাপিল মামলা করি। ঠিক আছে, এই অ্যাপিল মামলা প্রধান বিচারপতির বেঞ্চ হয়ে শেষে দেবাশিস করগুপ্ত, শেখর ববি সরাফের বেঞ্চে এসে উপস্থিত হয়। তারা অনেক হিয়ারিং শোনার পরে তারা রায় দেয় যে ডিএ ইজ দ্য লিগালি এনফোর্সেবল রাইট, দিয়ে দিতে হবে। কিভাবে দেবে সেটা ট্রাইব্যুনালই বিচার করবে। আমরা তো ভাবলাম যে ট্রাইব্যুনাল তো, এবং ট্রাইব্যুনালকে ভর্ৎসনা তো করো যে এর এত বড় একটা মামলা যেখানে 34টা হিয়ারিং হয়েছে দেবাশিস করগুপ্ত, শেখর ববি সরাফে, আমার কাছে সব 34টা সেখানে হাইকোর্টে 34টা। আচ্ছা, কবে কবে হয়েছে ডেট ওয়াইজ সব লেখা আছে। এবং এটা 15ই মার্চ 2017 সেটা না, তিনি যে রায়টা দিলেন ওখান ওই যে 15ই মার্চে গিয়ে আমরা মামলাটা দায়ের করলাম। তো সে দেখুন মামলা খেতে এসে উপস্থিত হয়েছিল দেবাশিস করগুপ্ত, শেখর ববি সরাফ। তারা রায় দিল, তারা যে রায়টা দিল 31শে আগস্ট 2018। বুঝতে পেরেছেন তো? এইবার হিসাব করুন, মার্চ 17 আর ওখানে আগস্ট 18, এর মধ্যে রায়টা পেয়ে গেছিলাম, মূল রায়টা। তারা বললো একটু থামাচ্ছি। 15ই মার্চ 2017 থেকে 31শে আগস্ট 2018 মধ্যে আপনার 34টা শুনানি হয়েছিল বলছেন? 34টা শুনানি হয়েছিল। তারপর রায়টা ফেভারেবল আসার পর তারা বলে দিয়েছেন কিভাবে দেওয়া হবে সেটা ট্রাইব্যুনাল ঠিক করবে। তখন আপনাদের এই মামলাটা আবার চলে গেল রঞ্জিত কুমার বাগ এবং সুবেশ দাস তাদের বেঞ্চে ট্রাইব্যুনালে, তাই তো? একদম একদম। সেখানে আবার শুনানি আরম্ভ হলো। সেখানে শুনানি রায় বেরোলো সম্ভবত 26শে জুলাই 2019। একদম 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 ঠিক বলেছেন। আনুমানিক বলুন এই ট্রাইব্যুনালে এটা স্টেপ 3 আমি ধরছি। স্টেপ 3-তে আপনার এই ট্রাইব্যুনালের আপনার যখন গেল 26শে, মানে এটা 2017 সালের 2018 সালে গেল, 2018 থেকে 26শে জুলাই 2019 যখন আলটিমেটলি রায়টা বেরোলো, এই ট্রাইব্যুনালে এই তৃতীয় পর্বে কতগুলো হিয়ারিং হয়েছিল? এখানে দেখুন ট্রাইব্যুনালেও আপনার মানে 20-22টা হিয়ারিং হয়েছে ট্রাইব্যুনালে। 20-22টা হয়েছে। 20-22টা। ট্রাইব্যুনাল এই রায় দেওয়ার পরই
সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আমি একটু আপনাকে একটু স্পিড আপ করছি বলে বলছি, ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে আমি আপনার কাছ থেকেই শুনেছি সঙ্গে সঙ্গে রাজ্য সরকার অ্যাপিল করতে চলে গেল কলকাতা হাইকোর্টে। রবীন্দ্রনাথ ওখানে 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 আবার রিভিউ করলো, ওই রায়টাকে রিভিউ করলো। হ্যাঁ, রিভিউ করলো, রিভিউতে হারার পর তখন আবার চলে গেল হাইকোর্টে, হাইকোর্টে চলে গেল, অ্যাপিল মামলা করলো ওই মাননীয় হরিশ ট্যান্ডন এবং ওই রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ। এবং তারা সম্ভবত 20 মে 2022, হ্যাঁ 20 মে 2022 রায়টা দিয়েছিলেন। হ্যাঁ, একদম ফেভারে বলতে তারা তো তখন বললো যে এটা মৌলিক অধিকার, ফান্ডামেন্টালও রাইট, শুধু এনফোর্সেবল রাইট না, ফান্ডামেন্টালও রাইট। এটা ফান্ডামেন্টাল রাইট রবীন্দ্রনাথ সামন্ত হরিশ ট্যান্ডনের রায় দিয়েছিলেন। হ্যাঁ, প্র্যাকটিক্যালি যেটাই এখন সুপ্রিম কোর্টে মানে ওই যে আগস্ট মাস চ্যালেঞ্জ, হ্যাঁ যে এই দুটো কন্ট্রোভার্সি দেখা দিয়েছে সেইটা বলে। কারণ মৌলিক অধিকার যদি বলে দেয় তাহলে তো দেশের সব কেউ আর তখন আর আপনাকে থামাচ্ছি। জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত, জাস্টিস হরিশ ট্যান্ডন এই 20 মে 2022 যে রায়টা দিয়েছিলেন, আপনি একটা টার্ম ইউজ করলেন যে এটা শুধু এই নয়, এটা ফান্ডামেন্টাল রাইট। এটা মানে এটা কি কি এক্সাক্ট টার্মটা বলেছিলেন মনে আছে? এটা ওই যে ওই তো মানে আপনার মাননীয় দেবাশিস কর্মকর্তা শেখর বাবু সরব বলছে ডিএ ইজ দ্য লিগালি এনফোর্সেবল রাইট। হ্যাঁ, লিগালি এনফোর্সেবল, তার সঙ্গে আবার জুড়েছে ফান্ডামেন্টাল রাইট, সেটা হচ্ছে আপনার জুড়েছে মাননীয় হরিশ ট্যান্ডন। হ্যালো, কেটে গেছে বোধহয়। হ্যালো 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 আমি শুনতে পেয়েছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। এরপরই এইটার জন্য এই রায়টা দেওয়ার পর রিভিউ করতে যায় মানে রাজ্য সরকার। এইটা হ্যাঁ হ্যাঁ, এইটা রিভিউ করে, রিভিউ তো আপনার একদিন দুদিনের পরে সেটাকে খারিজ করে দেয়। তখন আপনারা ওই 2022 মাসে নভেম্বর মাসে, ইফ আই এম নট রং, আপনারা মানে এটা মানে আলটিমেটলি এটা সরকার সুপ্রিম কোর্টে না, কিন্তু তার আগে তো আপনারা একটা কন্টেম্পট অ্যাপ্লিকেশন, কন্টেম্পট করেছে 3 মাস হয়ে যাওয়ার পর কন্টেম্পট করেছে। 20 মে 2022 যে রায়টা দিয়েছেন সেটা মানেনি, ফলত মানে রিভিউও রিজেক্ট হয়েছে। সুতরাং এই রাজ্য সরকার মানছে না, আপনারা এখন কন্টেম্পট অ্যাপ্লিকেশন, কন্টেম্পট কেস হাইকোর্টে করেছিলেন। এরা 2022 সম্ভবত ওই মানে 3 মাস পরে আপনার মানে মে জুন জুলাই আগস্টের লাস্টের দিকে, আপনারা কন্টেম্পট অ্যাপ্লিকেশন করেছেন। এবং তারপর সেইটাকে নিয়ে রাজ্য সরকার চলে গেল সুপ্রিম কোর্টে। 22 নভেম্বর হলফনামা দিল, হলফনামাটা দিতে হয়েছে, হলফনামা চেয়েছে যে কেন ডিএটা দিলেন না, কেন ডিএটা দিলেন না। আপনারা কন্টেম্পট অ্যাপ্লিকেশন করলেন, তখন চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে হাইকোর্টে গিয়ে 2022 হলফনামা দিয়ে তারা বলেছিলেন, আমার যতদূর মনে পড়ছে, আমি আপনার কাছ থেকে শুনেছিলাম যে আর্থিক অবস্থা খুব খারাপ, সেই জন্য দিতে পারবো। এরপরই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় 22 নভেম্বরে গিয়ে, এবং তারপর 28 নভেম্বর শুনানি শুরু হয়। এবং তারপর বলতে হবে না, তারিখের কালচারে সুপ্রিম কোর্টে ঢুকিয়ে দেওয়া হলো এই মামলাকে, অন্যবার ডেটটাকে ডেফার করানো হলো। সে একটা বড় বৃহৎ গল্প কাহিনী, লজ্জাজনক কাহিনী আমার কাছে মনে হয়েছে। সরকারি কর্মচারীদের ভাগ্যের কফিনে পেরেক পোতা হয়েছিল, মানে এই তারিখের কালচারের পেছনে অনেক ইতিহাস আছে, আমি তাতে যাচ্ছি না, আমি আদালতকে রেসপেক্ট জানিয়ে বলছি এর পেছনে একটা বড় কাহিনী নিশ্চিতভাবে ছিল, তা নাহলে একটা মামলা সেটা আপনি বলতে পারেন। কিন্তু মাননীয় সঞ্জয় কারোল জাস্টিস কারোল এবং সঞ্জয় নাথ বোধহয় আছেন, সঞ্জীব মেহতা তারা কিন্তু আমাদের ভগবান তুল্য, পরিষ্কার দুটো মামলাতেই। এরা কিন্তু তারিখের কালচারে আর ডিএসএ ঢুকতে দিলেন না, কিন্তু দুর্ভাগ্য সেই রায়কে অমান্য করলো একটা রাজ্য সরকার, যে রাজ্য সরকার করছে কোটি কোটি টাকা খরচা করছে আইনজীবীদের পেছনে। আমি এই আইনজীবী অ্যাপয়েন্টমেন্ট, কারা কারা বিখ্যাত আইনজীবী, আমি মানে সেই